গুড আফটারনুন সকলকে। বিএসসি প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আমি তোমাদের রজত স্যার। আজকে স্ট্যাটিক জিকে পার্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মূলত আমরা আলোচনা করব ওয়ার্ল্ড জিকে, বিশ্বের বিভিন্ন দেশ বা বিশ্বের বিভিন্ন ঘটনা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। দেখো, আর দেরি করব না, আমরা ক্লাসটা শুরু করি। এই দেখো, ভারতের সব থেকে বড় সামুদ্রিক পাখি, এটা আগের বছর আমাদের এসএসসি পরীক্ষা এসেছে, ওয়ান্ডারিং অ্যালবার্টস পাখিটা হচ্ছে এইটা। এই পাখিটার ডানাটা বলছে 13 ফুট লম্বা হয়। 13 ফুট লম্বা ডানা, মানে দুটো মানুষ লম্বালম্বি দাঁড়ালে যেরকম ডানা হয় সেরকম ডানা। সাদা দিক। আচ্ছা, ক্ষুদ্রতম পাখি হামিং বার্ড। হামিং বার্ড পাখির দেখছো একটা আঙুলের মধ্যে ঢুকে গেছে। এই হামিং বার্ড একটা পূর্ণবয়স্ক পাখির ওজন 2 গ্রামেরও কম। এটা হচ্ছে সব থেকে ছোট পাখি। আচ্ছা, বৃহত্তম দেশ ক্ষেত্রফলের দিক থেকে অবশ্যই রাশিয়া। আচ্ছা, যদি বলে যে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ, আমাদের চীন, আমাদের ভারত 2 নম্বর স্থানে অবস্থান করছে। আচ্ছা, ক্ষুদ্রতম দেশ ভাটিকান সিটি। এই ভাটিকান সিটির আয়তন 1 বর্গ কিলোমিটারেরও কম, একদম। আচ্ছা, 1 বর্গ কিলোমিটারও কম, মানে তুমি যদি হিসেব করে দেখো যে আমাদের রামকৃষ্ণ মঠের যে আয়তন, হয়তো ওর থেকেও কম। আমাদের রামকৃষ্ণ মঠের যে আয়তন, একদম একটা আমাদের রোমের শহরের মধ্যে ওই ভ্যাটিকান সিটিটাকে যুক্ত করা হয়েছে, যার আয়তন। আর ওখানে মানুষ থাকে কত, 800 কত সামথিং মানুষ থাকে। আচ্ছা, আমাদের সব থেকে বড় হীরা, এটা কুলিনান। আচ্ছা, এবার এর আবার এখন আর এইটা নেই, এখন এইটাকে ভাগ করা হয়েছে কটা, 8টা না কটা টুকরে ভাগ করা হয়েছে। আচ্ছা, তার মধ্যে এর আবার 1 নম্বরটা সব থেকে বড়। এবার নর্মালি এত কিছু ডিটেলস লাগে না, আমাদের কুলিনান এটাই হচ্ছে সব থেকে বড় হিরে। মানে এটা যে কেটে যে ছোটটা হয়েছে সেটার আয়তন এটা, কিন্তু এটা অরিজিনালটার আয়তন নয়। কেটে যেটা ছোট হয়েছে তার মধ্যে সব থেকে বড়টার আয়তন হচ্ছে এইটা। আচ্ছা, বৃহত্তম আগ্নেয়গিরি আমাদের মাউন্ট লোয়া, এটা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। আচ্ছা, এরপরে আমরা দেখব বৃহত্তম গির্জা। লাস্ট ইয়ার আমাদের এতে এসেছে, এসএসসি পরীক্ষা এসেছে, আমাদের সেন্ট পিটার্স ব্যাসিলিকা, এটা ইতালিতে অবস্থিত, এটা বৃহত্তম গির্জা। আচ্ছা, এরপরে আমরা দেখব বৃহত্তম মসজিদের নাম। এটা আমাদের মক্কার মসজিদ, মক্কার যে মসজিদ, না জামা মসজিদ, এটা আমাদের ভারতের রেসপেক্টে হয়ে যাচ্ছে। এটা ওই মসজিদের নাম হচ্ছে আল হারাম মসজিদ, যেটা আমরা মক্কা বলে থাকি। আর 2 নম্বর হচ্ছে মদিনা। মক্কা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মদিনা। আচ্ছা, বৃহত্তম মন্দিরের নাম আঙ্কার ভাট টেম্পল, এটা কম্বোডিয়ায় অবস্থিত। হয়তো আমাদের যদি মায়া ইস্কন মন্দির যদি তৈরি হয়, হয়তো এইটা হয়তো এখানে 1 নম্বর স্থান দখল করবে। এশিয়া, এশিয়ার মধ্যে ইস্কন নয়, মানে কম্বোডিয়াতে এশিয়ার মধ্যে অবস্থান করছে। না 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 না, এটা হচ্ছে এরিয়া, কতটা এরিয়া জুড়ে অবস্থান করছে। না 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 না, চিদম্বরমের শিব মন্দির কোনোদিনই ছিল না। আমাদের পদ্মনাভ স্বামী টেম্পল চিরুচিরাপল্লী, এটা 1 নম্বর। না 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 না, একদম তুমি 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 যেটা বলছো সেটা একদমই নয়, ওটা কোনো র্যাঙ্কিংই ছিল না। আমাদের আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের মায়াপুরটা এত 1 নম্বরে আছে। আর বিশ্বের নিরিখে আঙ্কার ভাট, ভবিষ্যতে হয়তো দেখা যাবে এই টেম্পলটা পরিবর্তন করে আমাদের ইস্কনের মায়াপুর চলে আসে। আচ্ছা, কথা বলো না। আচ্ছা, বৃহত্তম জনবহুল শহর হচ্ছে আমাদের টোকিওতে অবস্থান করছে। আচ্ছা, বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এটা কিসের ওপর ভিত্তি করে, যে কতটা ক্ষেত্রফল আছে তার উপর ভিত্তি করে স্বাদু জলের হ্রদটা হয়ে আছে। এটা হচ্ছে আমাদের সুপেরিয়র, এখানে আছে, এই হচ্ছে সুপেরিয়র হ্রদ। এটা আয়তনের দিক থেকে কতটা জল ধারণ করে সেই ক্যাপাসিটির ওপর ভিত্তি করে নয়, কিন্তু আয়তন এটা অনেকটা এরিয়া জুড়ে ছড়িয়ে আছে। এবার
এইগুলো, এই হ্রদগুলো তৈরি হয়েছে, দেখো এখানে পাশাপাশি যে হ্রদগুলো তৈরি হয়েছে, এইগুলো এই যে কানাডার সঙ্গে অন্যান্য যে বিভিন্ন দেশ একত্রিত হয়েছে, ভূমিকম্প হয়েছে, দুটো দেশ সরে সরে এক কাছাকাছি এসেছে, এবং সেখানে মাঝখানে যেখানে যা গ্যাপ তৈরি হয়েছে সেইগুলো এরকম সব হ্রদ তৈরি করেছে। সেই রকমই সুপেরিয়র হ্রদ উত্তর, একদমই তাই। আচ্ছা, এরপরে দেখো বৃহত্তম স্বাদু জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ, এটা বৈকাল। আচ্ছা, এটা বৃহত্তম কোন সেন্সে, মানে এর আয়তনের দিক থেকে এবং তার সঙ্গে জলের গভীরতার দিক থেকে। না না, সুপেরিয়র ডেপথ নয়, ওটা হচ্ছে একটা খুব অল্প অল্প সারফেস এরিয়া, সারফেস এরিয়ার ওপরে। আর এটার ভলিউম, এটা জলের ভলিউম, জল ক্যাপাসিটি। আমাদের বৈকালের জল, না বৈকাল তো এমনিতে ডিভেস্ট, সেটা ঠিক আছে, কিন্তু বৈকালে সব জায়গা তো ডিভেস্ট নয়। কিন্তু জল যদি কোন হ্রদে সব থেকে বেশি জল ধরে যদি বলে, তাহলে হচ্ছে বৈকালে হ্রদ জলে সব থেকে বেশি জল ধরে হ্রদেতে। আর এইখানেতে জল কম ধরে, কিন্তু সারফেস এরিয়াটা অনেকটা বড় হওয়ার জন্য এটা বিশ্বের সব থেকে বড় স্বাদু জলের মিষ্টি জলের হ্রদ। সেটা ডিফেস্ট, একদম একদম। আচ্ছা, এবারে দেখো যদি বলে শুধু গভীরতম হ্রদ কোনটা, সেটাও অবশ্যই বৈকাল। দেখো বৈকালের সঙ্গে বাকিদের এটা দেখো, বৈকাল যেখানে 5300 ফুট গভীর, সেখানে আমাদের সুপেরিয়র হ্রদ সেটা মাত্র 1300 ফুট গভীর, মানে প্রায় 4 গুণ কম। এবারে আমাদের বৃহত্তম কৃত্রিম হ্রদ আমাদের আফ্রিকায় অবস্থান করছে, আমাদের ক্যাবিরা হ্রদ। বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ আমাদের ক্যাসপিয়ান সাগর। সর্বনিম্ন জলাশয়, মানে যেখানে জলের গভীরতা কম এবং যেখানে মানুষজন নাকি ডোবে না, ওখানের জলের ডেনসিটি অনেক হাই। এই যে এই যে এই যে যতগুলো ছবি আমি দেখতে করেছি, সার্চ করেছি, সবই এইরকম, মানে নর্মালি ওখানে মানুষ ডোবে না, জলের ঘনত্বটা এতটা বেশি যে মানুষ ডোবে না ওইখানে। আচ্ছা, এরপরে বৃহত্তম মরুভূমি, যেটা ঠান্ডা জলের মরুভূমি, সেটা হচ্ছে আন্টার্কটিকা মরুভূমি। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে কি জেনে এসেছি, আমাদের ভারতবর্ষ, আমাদের বিশ্বের সব থেকে বড় মরুভূমির নাম থর মরুভূমি, তাই তো? একদমই ভুল জেনে এসেছি। আগেকার দিনে মরুভূমির যে কনসেপ্ট, এই যে সরি থর না, সাহারাকে আমরা সব থেকে বড় মরুভূমি জেনে এসেছি তো, কিন্তু আগেকার দিনের মরুভূমি বলতে মানুষ কি বোঝাতো, যেখানে শুধু বালি, বৃষ্টি হয় না, জলের অ্যাভেলেবিলিটি নেই, তাকে মরুভূমি বলে। কিন্তু এখনকার সমীকরণ অনুসারে যেখানের বৃষ্টিপাত কত 25 mm এর কম, সেই অংশকেই মরুভূমি বলে। এবার সাহারা, ঠিক আছে, সেখানে বৃষ্টিপাত কম হয়, কিন্তু এই যে আন্টার্কটিক রিজিয়ন, মানে আমাদের যে একবারে আমাদের দক্ষিণ গোলার্ধের যে একবারে বিন্দু, বিশাল বড় অংশ আমাদের পৃথিবীর, এইটা হচ্ছে যদি দক্ষিণ গোলার্ধ হয়, এর একদম এত বড় অংশ জুড়ে পুরো আন্টার্কটিকা, এবং সেই অংশটা পুরোটাই হচ্ছে আমাদের বৃষ্টিপাত প্রায় শূন্য, হয় না বললেই চলে। শুধু তুষারে ঢাকা থাকে বলে জলের ক্রাইসিসটা হয়তো সেখানে নেই। এবার সেই জন্যতেই আমাদের যদি বলা হয় যে ভারতবর্ষের বিশ্বের সব থেকে বৃহত্তম মরুভূমি, সেটা অবশ্যই আন্টার্কটিক মরুভূমি। আর আমাদের সাহারার অবস্থানটা আমি উল্লেখ করে দিয়েছি, সামগ্রিকভাবে তৃতীয় বৃহত্তম মরুভূমি হচ্ছে আমাদের সাহারা। সেকেন্ড হয়তো হবে আমাদের আর্কটিক রিজিয়নের কোনো অঞ্চল মরুভূমি। আন্টার্কটিকা যেমন বৃষ্টি হয় না, আর্কটিক মানে একদম মানে ওপর দিকের যে উত্তর মেরু, একদম গ্রিনল্যান্ডের ওপরের অংশ, মানে যেখানে মানুষজন থাকতে পারে না। মানুষ থাকতে পারে কোথায়, একদম বিন্দু থেকে প্রায় 2000-3000 কিলোমিটার নিচে সাউথের দিকে থাকতে পারে, মানে একদম, মানে আমরা যেটাকে বলি 70 ডিগ্রি নর্থের ওপরে, সেখান থেকে 90 ডিগ্রি, ওই টাইমটায় মানুষজন থাকতে পারে না। আচ্ছা, এবার হচ্ছে সব থেকে বড় ফুলের নাম র্যাফ্রিসিয়া। আচ্ছা, এই ফুলটার আয়তন হচ্ছে, মানে ওজন হচ্ছে মোটামুটি যদি বলা হয় তো 15 পাউন্ড মতো, তার মানে কেজিতে বললে কত হবে, প্রায়, না না হাফের কম, মানে 400, এক এক পাউন্ড মানে 400 গ্রাম, 1 পাউন্ড মানে 400 গ্রাম, তার মানে মোটামুটি তুমি 5-6 কিলো, মানে একটা ফুলের, প্রাপ্তবয়স্ক ফুলের ওজন 6 কিলো। আচ্ছা, এবার এই ফুলটা পচা জায়গা থেকে এই ফুলটা উৎপন্ন হয়, আর এই ফুলটাকে কি বলা হয়, মৃতদেহ ফুল।
মানে মৃতদেহ পচে গেলে যেমন গন্ধ ছাড়ে, এই ফুলটা থেকে সেরকম গন্ধ ছাড়ে। আচ্ছা, তার মানে এই ফুলটা তার আকৃতির থেকে সুগন্ধ মানে গন্ধের জন্য বিখ্যাত। আচ্ছা, বৃহত্তম গ্রন্থাগার আমাদের লাইব্রেরি অফ দ্য কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। দীর্ঘতম নদী আমাদের নীলনদ, যার দৈর্ঘ্য 6650 কিলোমিটার। আচ্ছা, এটা আমাদের উত্তর পূর্ব আফ্রিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং সেটা ভূমধ্যসাগরে পতিত হয়েছে। আচ্ছা, আমাদের বৃহত্তম নদী, দেখো দীর্ঘতম নদী আর বৃহত্তম নদী, নদী বৃহত্তম কোন সেন্সে বলা হয় জানো? হ্যাঁ, মানে জল কতটা ধারণ করে, সে কতটা জল বয়ে নিয়ে যেতে পারে। কিছু নদী আছে একদম সরু নদী, আবার কিছু নদী আছে বিশাল চওড়া নদী, ব্রহ্মপুত্র অনেক চওড়া নদী। সেই দিক থেকে বলা হয় বৃহত্তম যদি বলা হয় তাহলে সেটা অ্যামাজন। আর অ্যামাজন হচ্ছে দৈর্ঘ্যের দিক থেকে 2 নম্বর স্থানে আছে, সেকেন্ড পজিশনে আছে। এবার হচ্ছে দীর্ঘতম মহাকাব্য আমাদের মহাভারত। দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ এটা লারডাল, এটা নরওয়েতে অবস্থিত, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 25 কিমি। মানে 25 কিমি পথ পাহাড়ের ভেতর দিক দিয়ে সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছে। রোড 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 টানেল, পাহাড়ের ভেতর দিয়ে রোড টানেল আমাদের ওটা 9.2 সম্ভবত 9 কিলোমিটার। আচ্ছা, এবার হচ্ছে দীর্ঘতম সেতু আমাদের দানিয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজ, এটা চীনেতে অবস্থিত। যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ব্রিজ, যার দৈর্ঘ্য দেখো মানে 164.8 কিলোমিটার, একটা সেতুর দৈর্ঘ্য। ভাবতে পারছো, মানে কলকাতা থেকে দীঘা পুরোটাই হচ্ছে সেতু। এই এই সেতুটা তৈরি হয়েছে 2007 সালে। যার রেকর্ড ভেঙেছে সেটাও আমি ভেবেছি মানে এমন রেকর্ড করেছে আর মনে হয় কোনো সেতু তৈরিই হবে না, কিন্তু যার রেকর্ড ভেঙেছে সেটা হচ্ছে 157। মানে এর আগের সেতুটা 157 কিলোমিটার লম্বা ছিল, তাইওয়ানে অবস্থান করছে, তাকে টপকে আর একটু বড় করে দিয়েছে যাতে রেকর্ডটা নিজের কাছে রাখতে পারে। যাই হোক, আমাদের ভারতের ধারে কাছে নেই। আমাদের সব থেকে বড় ভারতবর্ষের সেতুর নাম কি? কিছুদিন আগে তৈরি হলো, এটা নদী ব্রিজ। এটা নদী ব্রিজ, এটা বোম্বেতে হলো। বোম্বে থেকে আমাদের নবী মুম্বাই থেকে হলো। বলো নাম কি? একজন বিখ্যাত পলিটিশিয়ানের নামে নাম করা হয়েছে, এবার বলো। অটল সেতু। অটল সেতু, যার আগের নাম ছিল মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক, এটা অটল সেতু নাম হয়েছে, যার দৈর্ঘ্য 22 কিলোমিটার। মানে আমাদের ভারতের সব থেকে লম্বা সেতু 22 কিলোমিটার, বিশ্বের দেখো আমাদের হাওড়া কলকাতা থেকে দীঘা। আমি বিশ্বাস করতে পারিনি সত্যি। আচ্ছা, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আমাদের মাউন্ট এভারেস্ট উচ্চতার দিক থেকে। আর দৈর্ঘ্যের দিক থেকে এটা হচ্ছে আমাদের আনরিচ পর্বত। এই আনরিচ পর্বত হচ্ছে 7,000 কিলোমিটার হচ্ছে এর দৈর্ঘ্য। আমাদের মাউন্ট এভারেস্টের দৈর্ঘ্য কত জানো? দৈর্ঘ্য দৈর্ঘ্য আমাদের 2600 কিলোমিটার। তার মধ্যে আমাদের ভারতে অবস্থান করছে 2500 কিলোমিটার। দুটো কোশ্চেনই আছে যে আমাদের মাউন্ট এভারেস্টের দৈর্ঘ্য কত, টোটাল হচ্ছে 2600, ভারতে মাউন্ট এভারেস্টের দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 2500, 100 কম। আচ্ছা, এটা হলো একদম একদম। আচ্ছা, সেগুলো সব নোটে আছে, ওই জন্য সেইগুলো অনেক সময় হয় না। আচ্ছা, সব থেকে উঁচু ভবন যেটা বুর্জ খলিফা, দুবাইতে অবস্থান করছে। হ্যাঁ বলো। হ্যাঁ, না এটা তো মানুষ তো তৈরি করবে। আচ্ছা, এর এই টোটাল দৈর্ঘ্যটা 829.8 মিটার। তার মধ্যে মানুষ থাকতে পারে একদম উপরেরই রডটা বাদ দিয়ে বাকি সবটাতে। উপরে একটা রড আছে, ওই রডটা বাদ দিয়ে, রডটা বেশি নয়, কত 5 মিটার না কত 10 মিটার এরকম এরকম। হ্যাঁ হ্যাঁ, সেরকম অনেক কিছু ব্যাপারে রডটা আছে। রডটা বাদ দিয়ে বাকি সব জায়গাটায় মানুষ থাকতে পারে। সর্বোচ্চ জলপ্রপাত আমাদের অ্যাঞ্জেল ফলস। ইউটিউবে রিলসে দেখছিলাম যে এদের জানলা পরিষ্কার করতে 3 মাস টাইম লাগে, আর বছরে 4 বার জানলা পরিষ্কার হয়। তার মানে মানে 3 মাসে জানলা একটা পরিষ্কার হলো, কাজ কমপ্লিট হলো, আবার প্রথম থেকে শুরু করলো। বছরে 4 বার, মানে 3 মাস ছাড়া ছাড়া জানলা পরিষ্কার হবে।
এদের ড্রেনেজ সিস্টেম কেন থাকবে? অ্যাকচুয়ালি বিষয়টা কি, এই অঞ্চলে বৃষ্টিপাত তো সেইভাবে হয় না আমাদের এইখানে যেমন। আচ্ছা 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 আচ্ছা, সে হয়তো সেইভাবে করে উঠতে পারে না। এত বড় বিল্ডিং, এত মানুষ থাকে, এত বর্জ্য, সত্যি এটা কঠিন ব্যাপার। আচ্ছা, সর্বোচ্চ জলপ্রপাত আমাদের অ্যাঞ্জেল ফলস, যেটা এই সাল্টো অ্যাঞ্জেল নামেও পরিচিত ওদের ভাষায়, ভেনেজুয়েলাতে অবস্থান করছে, যার উচ্চতা 979 মিটার। আচ্ছা, মানে 1 কিলোমিটার উঁচু থেকে জলটা পড়ছে। ছবিতে আমি দিতে পারিনি ছবিটা, খুব সুন্দর ছবি। এবং যেটা হচ্ছে দুটো ধাপে পড়ছে, একবারে ওপর থেকে নিচে একটা ধাপে পড়ে না, দুটো ধাপে পড়ছে। তার মধ্যে সব থেকে বড়টা প্রায় 800-র ওপর, মানে 800 মিটার ওপর থেকে এক জায়গায় পড়ছে, এবং তারপরে অল্প করে আবার 100 মিটার দূরে আবার একটা জায়গায় জল পড়ছে। এটা আমাদের আমাদের ভেনেজুয়েলার অ্যাঞ্জেল ফলস। বিশ্বের সব থেকে প্রশস্ত জলপ্রপাত এটা আমাদের দক্ষিণ লাওসের আমাদের খোনে হাফেং জলপ্রপাত। মানে প্রস্থ মানে কতটা চওড়া থেকে জলটা পড়ছে। দেখো, এইটা হচ্ছে 10,000 মিটার, না আমাদের নায়াগ্রার থেকেও বেশি চওড়া। নায়াগ্রা একটা সময় ছিল হচ্ছে সব থেকে বেশি জল ধারণ ক্ষমতা সম্পন্ন জলপ্রপাত ভলিউম, কিন্তু এখন আর সে তালিকায় নেই। আমি দেখলাম যে প্রথম দুয়ের মধ্যেও নেই। এ হচ্ছে প্রথম। দেখো না কতটা চওড়া, তুমি ভাবো প্রশস্তটা। হ্যাঁ, ও আর জলটা বেশি ধাপ করে পড়ে না। 10,783, মানে 10 কিলোমিটার চওড়া একটা জলপ্রপাত, ভাবতে পারছো? 10 কিলোমিটার চওড়া। এটা কোন নদীর ওপরে? এটা মেকং নদীর ওপরে অবস্থান করছে। পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। আচ্ছা, এই গাড়িটাকে দেখে কিছু বুঝতে পারছো? আমাদের আচ্ছা, মানে এটা হচ্ছে আমাদের বিশ্বের প্রথম মোটর কার, বুঝতে পেরেছো? একদম, মানে এটা তৈরি করেছিল হচ্ছে আমাদের বেঞ্জ, মানে মার্সিডিজ বেঞ্জের যে প্রতিষ্ঠাতা। ভাবো, আজকে এইটা হচ্ছে আমাদের বিশ্বের প্রথম গাড়ি। এই গাড়ি এখন রেভলিউশন হয়ে কোন জায়গায় গেছে। এখন যদি এই গাড়ি কাউকে বিনামূল্যে দেয়, কেউ কাউকে নেবে না। আচ্ছা, যেতে পারে, জানাই। এটা হিস্ট্রি না, নর্মালি এখন যদি কোনো একটা কোম্পানি এইরকম গাড়ি তৈরি করে, নেবে। এটা এটা তো প্রাইসলেস। এইটা অরিজিনাল, এটা সঞ্চয় করে রাখা আছে, সংরক্ষণ করে রাখা আছে। একদম। আচ্ছা দেখো, আচ্ছা চুপ করে যাও। আচ্ছা, এবার আমরা আলোচনা করব আমাদের বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষ এবং প্রথম মহিলাদের আমরা জানবো। আচ্ছা, এই ক্লাসটা কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা ওকে জানতে হবে। নর্মালি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতেই আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো পড়ে থাকে, আমাদের রাজ্য সরকারে পড়ে না, একদমই প্রায় পড়ে না বললেই চলে। দুটো একটা ক্ষেত্রে হয়তো কোনো ভারতীয় যদি কোনো একটা কানেকশন থাকে তখনই সেটা দেয়, নর্মালি কিন্তু এগুলো দেয় না। যত বিদেশি নাম আছে এগুলো সব পরীক্ষায় আমাদের দেবে না। আচ্ছা, প্রথম মাউন্ট এভারেস্ট আরোহণকারী আমরা সবাই জানি তেনজিং নোরগে, এডমন্ড হিলারি। আচ্ছা, এবার আমরা যারা ভারতের এবং নেপালের পাশাপাশি প্রতিবেশী দেশ, তারা প্রথমে তেনজিং নোরগে, এডমন্ড হিলারি লিখি। আর যারা বিদেশে, তারা উল্টোটা লেখে। কেন উল্টোটা লেখে? অ্যাকচুয়ালি আমাদের তেনজিং নোরগে হচ্ছে শেরপা। শেরপা কিছুদিন আগেই দেখলাম রানাঘাট না কোথা থেকে দুটো স্কুল টিচার এভারেস্টে উঠেছে। এই কাল পরশু নিউজে দেখলাম। আমি বললাম, বাবা, রানাঘাট থেকে স্কুল টিচার উঠে গেছে, একজন মারাও গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আচ্ছা শোনো, তার মানে একজন যদি মাউন্ট এভারেস্টে ওঠে, এখন নিয়ম হয়েছে তোমাকে কমপ্লিমেন্টারি একজন শেরপা নিতে হবে। আচ্ছা, যাই হোক, তার মানে একজন কমপ্লিমেন্টারি শেরপা নিতে হবে। মানে একা কেউ মাউন্ট এভারেস্টে উঠবে না, তাকে হেল্পিং হ্যান্ড করার জন্য একটা শেরপা ম্যান্ডেটারি নিতেই হবে। এখন মাউন্ট এভারেস্টে উঠতে কত 30 লাখ না 35 লাখ টাকা খরচা হয়। কেন? না, তার কারণ মাউন্ট এভারেস্ট উঠতে গেলে 3-4টে বেস ক্যাম্প আছে।
সেই বেস ক্যাম্পে থাকার, তোমার খাবার, তুমি তো খাবার অত কিছু নিয়ে যেতে পারবে না, ওগুলো সব তোমার খাবারের ব্যবস্থা থাকবে। মানে ব্যাপারটা অনেকটা সেই ট্রেকিং রুটের মতো হয়ে গেছে। সেখানে সব বিভিন্ন জায়গায় হোটেল ফোটেল আছে, তুমি সেখানেতে গিয়ে একবারে থাকবে, সেখানে সব গরম জল অমুক জল সব ব্যবস্থা করে দেবে, তোমাকে একজন হেল্পিং হ্যান্ড থাকবে, সে তোমাকে বয়ে বয়ে নিয়ে যাবে। প্রথম অবস্থায় কোনো একটা জায়গায় খুব কঠিন পরিস্থিতি, সেখানে হয়তো সেই দড়ি ফেলে করে উঠতে হবে, তোমাকে হয়তো 4 জন সাহায্য করবে, 4 জন শেরপা সাহায্য করবে। মানে একটা বিশাল বড় একটা কস্টিং এর ব্যাপার। এবং যখন এরা দুজন মাউন্ট এভারেস্ট থেকে নেমে এসেছিল, দেখো এর আগে প্রচুর মানুষ মাউন্ট এভারেস্ট জয় করেছে, কিন্তু তাদের নাম আমরা খবরে দেখতে পাইনি। কেন না, তারা ফিরে আসতে পারে না। গেছে প্রচুর, ওখানে হয়তো গেছে, গিয়ে ফিরে আসতে আসতে হয়তো মারা গেছে। আরে ফিরে না এলে আমরা জানবো কি করে কে মাউন্ট এভারেস্ট উঠেছে? এরা দুজন নেমে এসেছে, সাংবাদিকরা সবাই এডমন্ড হিলারিকে ধরেছে, কারণ টাকা খরচা এডমন্ড হিলারি করেছে, টেনশন কি কোনো টাকা পয়সা খরচা করেনি, মানে টাকা পেয়েছেও। আচ্ছা, এবার এডমন্ড হিলারিকে জিজ্ঞেস করেছে যে আপনাদের মধ্যে কে প্রথম সিংহে পা লাগলেন। তখন ভালো মানুষ ছিল, নিউজিল্যান্ডের লোক, বললো যে আমরা দুজনই একসঙ্গে। ওই জন্য যে শেরপার নামও এখানে উল্লেখ আছে। নর্মালি এটা থাকা উচিত নয়, নর্মালি কেউ মাউন্ট এভারেস্টে উঠলে তার শেরপার নাম নেয় না, তার নিজের নামই নেয়। আচ্ছা, প্রথম আমেরিকান রাষ্ট্রপতি, প্লেনের সাহায্যে তো অনেকে উঠতে পারে, বলো 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 বলো। প্লেনের সাহায্যে উঠবে, উঠে এতে করে নামবে, প্যারাশুটে করে নামবে। কারণ না না, রিক্স নেই, ওটা বরং রিক্স ফ্রি। দেখো দেখো, প্রথম কথা, প্লেন 11,000 কিলোমিটার ওপরে উঠতে পারে, মাউন্ট এভার 8,800, মানে 9,000। ওর ওপরটায় উঠে প্লেন তো স্ট্যাগনেন্ট হতে পারে, ওখান থেকে হেলিকপ্টার এই প্যারাশুটে করে নামতে পারে। হ্যাঁ, ওটা তো সেই মানে সেই হুড়কে করে যাকে বলে যেটা। আচ্ছা, প্রথম আমেরিকান রাষ্ট্রপতি আমাদের ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসির নাম, ওয়াশিংটন ডিসি শহরটার নাম রাখা হয়েছে। প্রথম রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল ট্রিগভি লি। প্রথম চাঁদে পা রাখেন আমাদের নীল আর্মস্ট্রং। প্রথম মহাকাশচারী, মানে মহাকাশে গিয়েছিলেন, ঘুরে চলে এসেছিলেন, ইউরি গ্যাগারিন। মহাকাশ পর্যটক, মানে মহাকাশে হেঁটেছিলেন, বুঝতে পেরেছেন, স্পেস ওয়াক, আমাদের ভেনিস টিটো। প্রথম চীনে ভ্রমণকারী ইউরোপিয়ান, এটা মার্কোপোলো। প্রথম এরোপ্লেন উড়িয়েছিলেন আমাদের রাইট ভ্রাতৃত্বদয়, একদম। আচ্ছা, এরপরে প্রথম উত্তর মেরু বিজয়ী করেছিলেন আমাদের রবার্ট পিয়েরি। প্রথম দক্ষিণ মেরু বিজয়ী রোনাল্ড আরমুন্ডসেন। আচ্ছা, প্রথম জলপথে বিশ্বভ্রমণকারী ম্যাজেলান। আচ্ছা, গ্রেট ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী স্যার রবার্ট ওয়েলপোল। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা, আমাদের ভারতের প্রথম গভর্নর জেনারেল স্বাধীনতার সময়, স্বাধীনতার পরে বললে হবে না, স্বাধীনতার আগে। না না না, আমি ওই সময়টা বলছি না, মানে যখন ইনি যখন আমাদের গভর্নর জেনারেল হয়েছিলেন, তখন ভারতে কে ছিল? আচ্ছা, আমাদের মাউন্ট ব্যাটেন। আমি আমি বলছি না, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া নয়। শোনো শোনো, স্টপ স্টপ। এই তোমার খালি কথা বলো কেন? বাড়ি থেকে কথা বলবে। আচ্ছা শোনো, আচ্ছা আমাদের প্রথমে ভাইস রয় আমাদের ক্যানিং, আমাদের 1857 সাল, 1858 সাল। ভাইস রয় প্রথার অবসান ঘটলো কবে? 1947 সালে, আমাদের স্বাধীনতা আইনের মাধ্যমে। আচ্ছা, স্বাধীনতা আইন যখন কার্যকর হলো, তখন কি বলা হলো? যে বলা হলো ভারত একটা ডমিনিয়ন করা হবে, পাকিস্তান একটা ডমিনিয়ন করা হবে। ভারত পাকিস্তানের সঙ্গে যারা যুক্ত হতে চাও তারা যুক্ত হবে, যারা যুক্ত হতে চাও না তারা নিজস্ব ডমিনিয়ন তৈরি করতে পারে। ভারতের সঙ্গে কিছু দেশ পরাজি ছিল, যেমন হচ্ছে আমাদের হায়দ্রাবাদ, যেমন জম্মু কাশ্মীর, যেমন জুনাগড়। আবার গোয়া, দমন, দিউ, পন্ডিচেরি, ওগুলো আবার আলাদা, ওগুলো জানি ব্রিটিশ প্রভিন্স, আমাদের পর্তুগিজ ফরাসি কলোনি আছে, ওগুলো ওদের মতো থাক, পরবর্তীকালে ওদের দেখা যাবে। এবার যেগুলো দেশীয় রাজ্যদের নিয়ে আছে, এই যে আমাদের হায়দ্রাবাদ, আমাদের জুনাগড়, আমাদের জম্মু কাশ্মীর, তারা পরবর্তীকালে আমাদের
বাংলায় ভারতে যুক্ত হলো, এবং পাকিস্তানের সঙ্গে ওরকম কিছু আছে। এই যে বালুচিস্তান, এই যে কতদিন ধরে যে লেখা আছে, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ছিল, লোকেরা সিন ক্যাপচার করে। বালুচিস্তানের ক্ষেত্রেও তাই, বালুচিস্তানও নিজেরা স্বাধীন দেশ করবে বলে ঠিক করে, কিন্তু পাকিস্তান তাদের করতে চায় না। এবার এই সুযোগে, আমাদের ভারত পাকিস্তান যুদ্ধের সুযোগে বালুচিস্তান বলছে তো স্বাধীন হয়েছে, জানি না। হ্যাঁ, আবার আবার একমাত্র, না না, মানে না না না, ওরা নিজেরা স্বাধীনতা করে বলে, কিন্তু আরে বাবা তুমি বললে হবে? দেখো এগুলো ইউনাইটেড নেশন দেয়। আচ্ছা শোনো, এক মিনিট চুপ করো, 1 মিনিট চুপ করো। 3-4 দিন আগের খবরের কাগজে দেখলাম আমাদের বালুচিস্তান 196তম স্বাধীন দেশ হয়েছে। বুঝতে পেরেছো? নর্মালি এগুলো ইউনাইটেড নেশনের তরফ থেকে একটা স্বীকৃতি দেয়, কিন্তু এতদিন যার কাছে অথরিটি আছে সেটা যদি পুরো কাটছাট না হয়, তাহলে এটা কোনো বাইরের সংস্থা কেউ কিছু করতে পারবে না। আজকে জম্মু কাশ্মীর যতই চাক আমরা স্বাধীন দেশ করব, ওরা করতে পারবে না, কারণ ভারত ওদের ছাড়বে না। তেমনি বলো বালুচিস্তানকেও পাকিস্তান ছাড়বে না, কিন্তু ওরা ঘোষণা করে দিয়েছে, বা হয়তো কিছুদিনের জন্য স্বাধীন হয়েও গিয়েছিল, আবার অ্যাটাক শুরু হবে। না না না, ওরা ওরা লড়াই করে না। ভারত ভারতের সাহায্য ছাড়া বালুচিস্তান স্বাধীন হবে না। আর ভারত বালুচিস্তানে কেন সাহায্য করবে না কেন? তার কারণ আহ, ভারত, না 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 না, মাঝখানে তো পাকিস্তান আছে। তার মানে ভারতকে বালুচিস্তান যেতে গেলে পাকিস্তান টপকে যেতে হবে। এবার বালুচিস্তানকে স্বাধীন হলে ভারতের খুব একটা প্রফিট কিছু নেই। বাংলাদেশকে স্বাধীন করলে ভারতের প্রফিট আছে, কারণ বাংলাদেশের বাউন্ডারির সঙ্গে পুরো ভারতের বাউন্ডারি ছিল, তো বালুচিস্তানের সঙ্গে তো কিছু নেই। যে কারণে ভারত সেই মুহূর্তে, তারপর এখন একটা যুদ্ধ পরিস্থিতি, এখন আবার বালুচিস্তানকে সঙ্গ দিলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তার থেকে দরকার নেই, ভারত কেন শুধু বেকার অন্যের বাঁশ কেন নিজের কাছে নেবে। আচ্ছা ছেড়ে দাও। আচ্ছা এরপরে দেখো, আমাদের জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম, এই চুপ করো চুপ করো চুপ করো, জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রেজভি লি, এটা মানে আগেও মনে হয় করিয়েছি। আচ্ছা, চীন প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ডক্টর সান ইয়াং সেন, আমাদের রিসেন্ট পরীক্ষা এসেছে। প্রথম অন্ধ ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন, আমাদের এরিন ওয়েহেনমার, রিসেন্টলি পরীক্ষা এসেছে কোশ্চেনটা। প্রথম ব্যক্তি যিনি সারা বিশ্বে পাড়ি দেন, আমাদের ফার্দিনান্ড ম্যাগেলান। আচ্ছা, প্রথম ব্যক্তি যিনি অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টে পৌঁছান। এইটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের পরীক্ষা এসেছে, কারণ এটার সঙ্গে একটা আমাদের একটা টান আছে। নেপালি ব্যক্তি, কিন্তু একটা ভারতের সঙ্গে পাশাপাশি না, অক্সিজেন সিলিন্ডার ছাড়া। ইনি শেরপা কিন্তু, মানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া, সিলিন্ডার ছাড়া। আচ্ছা, এই যে এই যে যারা মাউন্ট এভারেস্টে যায়, অত অক্সিজেন সিলিন্ডার কে বইবে? প্রচুর লোক আছে, তারা অক্সিজেন সিলিন্ডার বই বই নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় স্টক করে রেখে দেয়। এই জন্যই তো একটা মাউন্ট এভারেস্টে যেতে 35-36 লাখ টাকা খরচা। এই চন্দননগরের কি একজন মহিলা আছে গিয়েছিল, সে দেউলিয়া হয়ে গেছে বলছে। হ্যাঁ, অত টাকা খরচা করলে কোথা থেকে দেউলিয়া মনে তো কি করবে? তাই এটা একটা মানুষের একটা ইচ্ছা থাকে, একটা অ্যাডভেঞ্চার, একটা নেশা, একটা নেশা। দার্জিলিং এ, দার্জিলিং এ হ্যাঁ মিউজিয়াম আছে। হ্যাঁ 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 হ্যাঁ। কেউ পাহাড়ে উঠতে পারে না, মেডিকেল টেস্ট হবে, হ্যাঁ হ্যাঁ।
সে তো বটেই, সে তো বটেই। বুঝতে পেরেছি, মানে অনেক খরচা আছে, আমি জানি অনেক খরচা আছে, অনেক খরচা। বিদেশিদের বলে যারা নেপাল দিয়ে যায় তাদের 70-75 লাখ টাকা খরচা হয়। হ্যাঁ, দুদিক দিয়ে ওঠা যায়। এটা নেপাল, একদম ওই নেপাল দিয়ে যারা ওঠে, নেপাল দিয়েতেই বেশি লোক ওঠে, বেশি ওঠে, এবং ওখানে 70 লাখ টাকা খরচা আছে। যাই হোক, আচ্ছা, প্রথম মহিলা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আমাদের মার্গারেট থ্যাচার। আচ্ছা, এইটা কিন্তু প্রচুর পরীক্ষায় কোশ্চেন আছে। প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম, এটা আমাদের রাজ্য সরকারে এসেছে, সিরিমাবো বন্দর নায়েকে, ইনি শ্রীলঙ্কা। না না, অল ওভার প্রথম প্রধানমন্ত্রী মহিলা ওয়ার্ল্ডের, ওয়ার্ল্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এটা এটা হচ্ছে 1960 সাল নাগাদ এই ঘটনা ঘটেছে। ইনি তিনটে টার্মে প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী কোনো মহিলা ছিল না বিশ্বের কোনো দেশের, যেটা শ্রীলঙ্কা করেছে। বিশাল বড় একটা বিষয়। কিন্তু প্রথম মহিলা মুসলিম দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের আমাদের বেনজিন ভুট্টো, পাকিস্তানের নাগরিক। আচ্ছা, প্রথম মহিলা রাষ্ট্রসংঘের সাধারণ সভাপতি, এটা আমাদের ভারতের বিজয়লক্ষ্মী পণ্ডিত। আমাদের ইউনাইটেড নেশনের প্রথম সভাপতি মহিলা, সেটা আমাদের ভারতীয়, ভাবো, আমাদের বিজয়লক্ষ্মী পণ্ডিত। আচ্ছা, একদমই ঠিকই বলেছো। আচ্ছা, প্রথম মহিলা রাষ্ট্রপতি আমাদের মারিয়া ইসাবেল পেরন, প্রথম মহিলা। বলতে পারবো না, নিউজিল্যান্ড হবে হয়তো। আচ্ছা, প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট আরোহণকারী আমাদের জুনকো তাবেই। আচ্ছা, এটা আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় এসেছে। মানে মানে নর্মালি এটা 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 শুধু নয়, এটা রিসেন্টলি মনে হয় হয় ক্লার্কশিপ, তাহলে মিসলেনিয়াস পরীক্ষা এসেছে, যে লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হলো ওতে এসেছে জুনকো তাব। একদম 24-এ পিএসসি ক্লার্কশিপ নাহলে মিসলেনিয়াস, যে কোনো একটা পরীক্ষা এই পরীক্ষা। আচ্ছা, প্রথম মহিলা মহাকাশচারী, ক্লার্কশিপে তো 4-5টা শিফটে পরীক্ষা হয়েছে তো। প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা, এটা আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় এসেছে। প্রথম মহিলা মহাকাশ পর্যটক অ্যানাউন্সে আনসারি। প্রথম মহিলা আন্টার্কটিকা বিজয়ী ক্যারেলিন মাইকেলসন। প্রথম মহিলা উত্তর মেরু বিজয়ী অ্যান ব্যানক্রফট। প্রথম মহিলা মিস ইউনিভার্স অ্যানবানি কুশেলা। প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড ক্যাটস্টিন ইয়াকসন। আচ্ছা, মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্সের মধ্যে পার্থক্য তুমি যেগুলো বলতে চাইছো মানে ভারতীয়, ভারতীয় রেসপেক্টে ধরলে হবে না, এটা অল ওভার। আচ্ছা, মিস ওয়ার্ল্ড এটা হচ্ছে আমাদের ইউনাইটেড কিংডম চালু করেছিল সম্ভবত 1951 সালে। আচ্ছা, এটা হচ্ছে ইউএসএ চালু করেছিল এর ঠিক 1 বছর পরে, সম্ভবত 1952 সালে। প্রথম মহিলা যিনি সাঁতার কেটে বিশ্বের 7টি গুরুত্বপূর্ণ সমুদ্র পার করেছিলেন, এটা আমাদের রাজ্য সরকারের কোশ্চেন, আমাদের বুলা চৌধুরী। যেহেতু ভারতীয় তাই রাজ্য সরকারের পরীক্ষার কোশ্চেন। আচ্ছা, এবার কিছু কোশ্চেন, আচ্ছা উত্তর তোমরা দেবে। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? দীর্ঘতম না, এগুলো ও না, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট হয়েছে তো, ওই জন্য এরকম সমস্যা। বাংলায় আন্দিজি বল। আচ্ছা, আন্দ্রিজ পর্বত কোথায় অবস্থিত মোটামুটি আলোচনা করেছি। আমাদের ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা, এই অঞ্চল জুড়ে এই পর্বত অবস্থান করছে। আচ্ছা, এর উচ্চতা 4000 মিটার গড় উচ্চতা, যেটা আমাদের মাউন্ট এভারেস্টের গড় উচ্চতা 5500 মিটার, এটা 4000 মিটার উচ্চতা। আচ্ছা, এর সর্বোচ্চ পর্বতমালা, এটা এশিয়ার বাইরে এটা সর্বোচ্চ পর্বতমালা, আর এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আকোঙ্কাগুয়া। আচ্ছা, এর উচ্চতা 6962 কিলোমিটার। আচ্ছা, বিশ্বের দীর্ঘতম যুদ্ধ কোনটি? হ্যাঁ, ক্রুসেড। যত ব্যাচই জিজ্ঞেস করেছি এটা সবাই ক্রুসেডই বলেছে। 700 বছর ধরে যুদ্ধটা চলেছে। দেখো, তার ইতিহাস আছে। আচ্ছা, এটা খ্রিস্টান রাজ্যগুলির নেতৃত্বে মুসলিম শাসন অবসানের জন্য এই যুদ্ধটা চলেছে। এই আইবেরিয়ান উপদ্বীপ এটাকে পুনরুদ্ধার করার জন্য এই যুদ্ধ চলেছে, যেটা 8ম শতাব্দীতে শুরু হয়েছে। 700 বছর ধরে এই যুদ্ধটা চলেছে।
আচ্ছা, বিশ্বের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ কোনটি? এটা কোশ্চেনে ছিল। হ্যাঁ, বিশ্বের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ বললাম 25 কিলোমিটার লম্বা, ডেল টানেল, নরওয়েতে অবস্থান করছে। আমাদের উত্তর দিয়েছে একজন। আচ্ছা, এটা নরওয়েতে অবস্থান করছে, 24.5 কিলোমিটার লম্বা। এই টানেল হচ্ছে বিশ্বের সব থেকে দীর্ঘতম টানেল। এটা দেখো, এই ল্যান্ডাল এবং আয়ারল্যান্ড পৌরসভাগুলির মধ্যে সংযোগ রক্ষা করেছে। আর দ্বিতীয় দীর্ঘতম হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছে আমাদের ওয়েস্ট টকেনেক্স এই টানেল। আচ্ছা, কোন দেশ সব থেকে বেশি সশস্ত্র বাহিনী আছে বর্তমানে? মানে সেনাবাহিনীর সংখ্যার উপর ভিত্তি করে বলছে কিন্তু। 2 নম্বরে আমাদের ভারত, 3 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো, আচ্ছা, সব থেকে সশস্ত্র বাহিনী আছে চীনের, তাদের সেনাবাহিনীর সংখ্যা দেখো 20 লাখ। আমাদের ভারতের 14 লাখ, 14.5 লাখ। মার্কিন যুক্তরাষ্ট্র বেশি পিছিয়ে নেই, 13 লাখ। রাশিয়া অনেক কম আছে, 4 বা 5 আছে। সৈন্যের দিক থেকে কিন্তু পাকিস্তান আছে সম্ভবত 5 6। পাকিস্তানের সৈন্য সংখ্যা কিন্তু অনেক, কিন্তু কালকে না পরশুর খবরের কাগজে দেখছিলাম যে আমাদের এইখানে সেনাবাহিনী যেটা 1.5 মাসে যে মাইনেটা পায়, ওরা সারা বছর কাজ করলে সেই মাইনে পায়। ওই 100 দিনের কাজ। আচ্ছা, বিশ্বের প্রাচীনতম মেট্রো সিস্টেম লন্ডনে, আমাদের টিউব রেল লন্ডনে অবস্থান করছে। দেখো, এটা 1963 সালে সূচনা হয়েছে। 1863। আমাদের ইংরেজরা যদি আমাদের ভারতবর্ষে না আসতো না, আমরা অনেক পিছিয়ে থাকতাম, অনেক পিছিয়ে থাকতাম। মানে সেসব দিক থেকে টেকনোলজি এগুলো ইংরেজদের অনেক আধুনিক। তখন বাষ্পীয় লোকোমোটিভ ট্রেন চলতো। ওদিকে টানলে চলে যায়। আচ্ছা, বিশ্বের সর্বোচ্চ অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থান করছে? আমাদের ভেনেজুয়েলায় অবস্থান করছে। এটা 979 মিটার উচ্চতা, যেটার প্রথমটা 807 মিটার উঁচু থেকে পড়ছে। উঁচু থেকে এইখানে পড়লো, তারপরে এখান থেকে এরকম ছোট করে এই জলপ্রপাতটা পড়লো। নায়াগ্রার উচ্চতা খুবই কম তো, নায়াগ্রা এক মানুষ হয়তো উচ্চতা, আর এটা 1 কিলোমিটার উঁচু। হ্যাঁ, আর একটু হয়তো বেশি হবে। আরে নায়াগ্রা হচ্ছে জল ক্যাপাসিটির উপর ভিত্তি করে, নায়াগ্রা হচ্ছে বড় ফলস। সৌন্দর্য অনেক বেশি জল পড়ছে, আর এর জল পড়ছে মোটামুটি বাচ্চা টয়লেট করলে যেরকম জল পড়ে ওই রকম জল, মানে দূর থেকে এরকম মনে হবে। বিশ্বের বৃহত্তম গির্জা বলছে কালী। ওই এইখানে এই অ্যাপশন। আরে এইখানে চলে যায়, এইখানে না না গেলে বড্ড সমস্যা। চলে গেছে। বিশ্বের প্রথম মহিলা নভশ্চারী, এটা ভ্যালেন্টিনা তেরেস্কোভা। উত্তর দিয়ে দিয়েছি তোমার জন্য। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? আমাদের বন্দনা নায়েক, শ্রীলঙ্কা। বিশ্বের প্রথম নোবেল বিজয়ী মহিলা আমাদের মেরি কুইরি। প্রথম ব্যক্তি। এটা কমপ্লিট, আর একটা আছে, ওটাকে শেষ করব একটু তাড়াতাড়ি হবে।
আচ্ছা, এই ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের পার্লামেন্টের কি নাম, বিভিন্ন দেশের মুদ্রার কি নাম, রাজধানীর কি নাম, এখন কোন অনেক দেশের নাম পরিবর্তন হয়েছে, এখন কি নাম, আগে কি নাম ছিল, সেইগুলোকে নিয়ে। আচ্ছা, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট। ইসরায়েলের নেসেট। আচ্ছা, এই পার্টটা পিওরলি, আচ্ছা এই বিষয়টা পুরো পিওরলি আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেন্ট্রালে কোশ্চেন আসে, তুলনামূলক অনেক কম আসে, অনেক কম আসে। মূলত সেন্ট্রালে যেটা আছে সেটা হচ্ছে রাজধানী এবং মুদ্রা থেকে আসে, পার্লামেন্ট একদমই আসে না। আচ্ছা, আমেরিকার কংগ্রেস, ইন্দোনেশিয়া পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি, মঙ্গোলিয়া কুরাল, আমাদের এসেছে ডব্লিউবিসি এসে, আফগানিস্তানের সোরা প্রচুরবার ডব্লিউবিসি এসেছে, নেপালের পঞ্চায়েত মনে রাখা সোজা, ব্রিটেনের পার্লামেন্ট, আমাদের যে পার্লামেন্টের নাম ইংলিশ নাম সেটা ব্রিটেনের থেকে নেওয়া হয়েছে, জার্মানি বুন্দেশট্যাগ এবং বুন্দেশর্যাট, মানে একটা লোকসভা একটা রাজ্যসভা, আপার হাউস একটা লোয়ার হাউস। ডেনমার্কের ফকটিং, এটাও আমাদের রাজ্য সরকারের পরীক্ষা এসেছে। রাশিয়ার ডুমা প্রচুর পরীক্ষা এসেছে। মালদ্বীপের মজলিস, ইরানের মজলিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই তিনটের মজলিস আমি তিনটেকে সব জায়গা থেকে এক করে এক জায়গায় রেখেছি, কারণ ডব্লিউবিসিএস মেন্সে একবার কোশ্চেন দিয়েছিল যে এদের মধ্যে কাদের পার্লামেন্ট মজলিস নয়, নয়, বুঝতে পেরেছো? তার মানে ওই জন্য মজলিস গুলোকে তিনটেকে আমি এক করে দিয়েছি, আর তিনটে একদম দুটোই আমাদের তিনটেই হচ্ছে মুসলিম কান্ট্রি, এই হয় মনে রাখবে তাহলেই হবে। আচ্ছা, বাংলাদেশ আমাদের জাতীয় সংসদ, নরওয়ের হচ্ছে শার্টিং, এটাও প্রচুর পরীক্ষা আছে। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস, জাপানের ডায়েট, জাপানের লোক ডায়েট করে ওই জন্য মোটা মোটা। ভুটানের সন্ডু, সন্ডু বা সনভু, প্রচুর পরীক্ষায় কোশ্চেন আছে। পাকিস্তানের জাতীয় সংসদ, আমাদের ভারতের শুধু সংসদ। দেখো পাকিস্তান একটুখানি কিছু আলাদা করে দিয়েছে, খালি এই খালি সংসদটা ওরা জাতীয় উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, বিভিন্ন দেশের মুদ্রা এবং রাজধানী। আচ্ছা, মোটামুটি তার মানে একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের ভারতবর্ষে 195টা স্বাধীন দেশ আছে। আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় 195টা দেশের রাজধানী এবং মুদ্রা থেকেই কোশ্চেন আসতে পারে, পারে, এটা আমাদের মানে এতে সিলেবাসের মধ্যে আছে। তারই মধ্যে মোটামুটি যেগুলো থেকে বেশি কোশ্চেন আসার চান্স আছে, বা যেইগুলোর মুদ্রাটা একটুখানি ভালো মুদ্রা বা একটা ইউনিক মুদ্রা, বা যাদের রাজধানীটা একটা গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলোকে আমি এখানে তুলে ধরেছি। গোটা 30-35টা, বেশি নয়, 195টা পড়তে হবে না, তাহলে আর রাজধানী মুদ্রা পড়তে পড়তেই সব শেষ হয়ে যাবে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, এদের মুদ্রা হচ্ছে বাট। মায়ানমারের নেফিউডিও, এর মুদ্রা হচ্ছে কায়াত। মালয়েশিয়ার কয়লালামপুর, এর মুদ্রা রিঙ্গিত। ভিয়েতনামের হানোই, এর মুদ্রা হচ্ছে ডং। ইন্দোনেশিয়ার নুসান্তারা, এর মুদ্রা হচ্ছে রুফিয়া। মালদ্বীপের মালে, এদের মুদ্রা হচ্ছে রুফিয়া। আচ্ছা, এই দুটো একটু দেখবে, আমাদের রাজ্য সরকার এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন আছে। ইন্দোনেশিয়া হচ্ছে রুপিয়া, আর মালদ্বীপের হচ্ছে এটা ফি আছে মাঝখানে, এই দুটো মাথায় রাখবে কিন্তু। বলো কি বলছো? আচ্ছা, ভুটান, ভুটানের থিম্পু, এর মুদ্রার নাম প্রচুর কোশ্চেন আছে, কারণ একটু একটু অড ম্যান আউট মতো মুদ্রাটা। দক্ষিণ কোরিয়ার সিওল, এর মুদ্রা ওন, এটাও কোশ্চেন আছে। আর্জেন্টিনার বুনোস আইরিস, এটার পেসো, প্রচুর কোশ্চেন আছে। ব্রাজিলের রিয়েল, এটা মনে রাখার উপায় আছে। এবার ব্রাজিলের যারা খেলোয়াড় তারা রিয়েল মাদ্রিদের হয়ে খেলতে যায়। হ্যাঁ, পেসো অনেক লোকের পেসো মুদ্রা আছে, পেসো নিয়ে একটা আছে আমাদের তলার দিকে আছে, চিন্তা নেই, অনেকগুলো কোন কোন দেশের মুদ্রা পেসো। আচ্ছা, দক্ষিণ আফ্রিকা প্রিটোরিয়া, এর মুদ্রা হচ্ছে র্যান্ড, এগুলো একটু এর 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 সমস্যা হয়ে গেছে। রাশিয়ার হচ্ছে মস্কো, এর হচ্ছে রুবেল, এটাও প্রচুর পরীক্ষায়। আচ্ছা, এবার হচ্ছে চীনের বেজিং, এর মুদ্রার নাম হচ্ছে ইয়ান। আচ্ছা, চীনের ইয়ান আর জাপানের হচ্ছে ইয়েন, দেখো দুটোর মধ্যে একটুখানি নামের এবং স্পেলিং এর পার্থক্য আছে। এবং এই চীনের মুদ্রাকে রেননিবি বলা হয়, এটা কিন্তু ওদের মুদ্রার ওদের ভাষায় না। আচ্ছা, বুলগেরিয়া সোফিয়া, এর মুদ্রা লিভা, প্রচুর পরীক্ষা আছে। পেরুর লিমা, এর মুদ্রা সোল। নরওয়ে, এর মুদ্রা প্রচুর আছে ক্রোনি। ইউকের পাউন্ড। আচ্ছা, ইউকে মানে আমাদের ইউরোপের যে দেশগুলো আছে তাদের সকলের মুদ্রা হচ্ছে ইউরো,
ব্যতিক্রম হচ্ছে এই আমাদের ইউকে মানে ইউনাইটেড কিংডম। আচ্ছা, মানে আমাদের যেটা আমাদের ইউনাইটেড কিংডমের মধ্যে পড়ে হচ্ছে ইংল্যান্ড, আমাদের ওয়েলস, আমাদের স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড। আচ্ছা, তাদের মুদ্রা হচ্ছে আমাদের পাউন্ড। আচ্ছা, ভেনেজুয়েলা এদের বলিভার হচ্ছে এর মুদ্রা। ইসরায়েল এদের হচ্ছে স্ক্রল, এই যে লাস্টেরটা খালি মনে রাখবে, ইসরায়েলি নিউ এরকম অপশন থাকবে না যে তুমি দেখি উত্তরটা করে দেবে। এবার যুগোস্লোভিয়া, বেলগ্রেড এর মুদ্রার নাম দিনার। ইরাকের বাগদাদ এর মুদ্রার নামও দিনার। ইরান রিয়েল, দেখবে ইরানের প্লেয়াররা ক্রিকেট ফুটবল খেলতে ভালোবাসে, ফুটবলে ওরা ভালো মানে ভালো র্যাঙ্ক করে, ওই জন্য ওরা রিয়েল মাদ্রিদ, মনে রাখবেন নামটা। সুইজারল্যান্ড এদের ফ্রাঙ্ক। জার্মানি এই ডয়েশমার্ক, এটা হচ্ছে খুব পরীক্ষায় আসে। ডেনমার্কের ক্রোনি আর সুইডেনের ক্রোনা, এই দুটো নাম কিন্তু মনে রাখবে। আলবেনিয়া এর হচ্ছে এর রাজধানীটা আছে তিরানা এবং এর মুদ্রার নাম হচ্ছে লেক। হ্যাঁ, না না, ওইটা হচ্ছে কপি পেস্ট হয়েছে, ওটা সুইডেন আগে ছিল, আগে ছিল। এটা নরওয়ে, এটা ডেনমার্ক। আর ডেনমার্ক আর সুইডেন এই দুটো রাজধানী একদম মোটামুটি এদের মুদ্রা একদম পাশাপাশি নাম। আচ্ছা, এবার দেখো দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটে, একটা প্রিটোরিয়া, এটা আইন প্রণয়নের রাজধানী। একটা কেপ টাউন, এটা বিচার রাজধানী, না বিচার রাজধানী হচ্ছে আমাদের ব্রেমফেংটন। আর প্রধান রাজধানী প্রিটোরিয়া, এদের আইন প্রণয়নের রাজধানী হচ্ছে আমাদের কেপ টাউন। আচ্ছা, যে সমস্ত দেশের মুদ্রা পেসো, তোমাদেরকে বলছিলাম পেসো অনেকগুলো দেশের মুদ্রা। দেখো মোটামুটি আমাদের যে আমাদের সাউথ আমেরিকার যে দেশগুলো, আর্জেন্টিনা, ফিলিপাইন্স, কম্বোডিয়া, মেক্সিকো, চিলি বা উরুগুয়ে, এরা সবার মুদ্রা হচ্ছে পেসো। আচ্ছা, যে সমস্ত দেশের মুদ্রা ইউরো, অ্যাকচুয়ালি ইউরো হচ্ছে ইউরো জোনের সবার মুদ্রা ইউরো। ইউরো জোন কবে প্রতিষ্ঠা হয়েছে পরীক্ষায় আসে, 1999 সালে প্রতিষ্ঠা হয়েছে। ইউরো জোনের সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থান করছে। আচ্ছা, এবারেতে যাদের মুদ্রা ইউরো তাদের রাজধানী পরীক্ষা কোশ্চেন আছে, মানে ইউরোপের ইউরো জোনে যারা যারা যুক্ত আছে 19টা দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন, সেই ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দেশ আছে তাদের রাজধানী পরীক্ষায় আছে। গ্রিসের এথেন্স, জার্মানির বার্লিন, বেলজিয়ামের ব্রুসেলস, ফিনল্যান্ডের হেলসিঙ্কি, ফ্রান্সের প্যারিস, আয়ারল্যান্ডের ডাবলিন, ইটালির রোম, নেদারল্যান্ডের আমস্টারডাম, স্পেনের মাদ্রিদ, লুক্সেমবার্গের লুক্সেমবার্গ সিটি। এই ছবিগুলো দেখলে মনে হচ্ছে না একটু ঘুরে আসি। আচ্ছা, পর্তুগাল, লিসবন, সাইপ্রাস, নিকোসিয়া, পরীক্ষা কোশ্চেন আছে। নর্মালি যে নামগুলো একটুখানি আনকমন সেগুলো থেকে কোশ্চেন বেশি আছে, যেমন এই যে সাইপ্রাস, এস্তানিয়া, লাতভিয়া, মানে এগুলো মানুষ জানে না। পর্তুগালের রাজধানী সবাই জানে, স্পেনের রাজধানী সবাই জানে। স্লোভাকিয়া, ব্রাতিস্লোভা, এটাও আমাদের পিএসসি প্রচুরবার দিয়েছে। স্লোভেনিয়া, লুবজানা, অস্ট্রিয়া, ভিয়েনা, মাল্টা, ভালেটা, ক্রোয়েশিয়া, জাগ্রেব, এই রাজধানী থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় কোশ্চেন আসে। আচ্ছা, ভারতের কিছু স্থানের বর্তমান নাম এবং পূর্ব নাম, আগে কি নাম ছিল এখন কি নাম হয়েছে সেইটার একটা তালিকা এখানে দেয়া হয়েছে। এদিকে ওদিকে হচ্ছে বর্তমান নাম, এদিকে আগে কি নাম ছিল। মায়ানমারের আগের নাম ছিল ব্রহ্মদেশ বা বার্মা। ইরানের আগের নাম ছিল পারস্য। দেখবি আগেকার দিনে পারস্য থেকে আমাদের ভারতে অমুক আসতো, ঘোড়া আসতো, মানুষ ব্যবসা করতো। মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া হচ্ছে ইরাক, আমাদের যার আগের নাম সুমাত্রা ছিল। তানজেনিয়া, তার আগের নাম ছিল জাঞ্জিবার। আচ্ছা, ইথিওপিয়া, আবিসিনিয়া, বেজিং এর পিকিং, গায়ানা, ব্রিটিশ গায়ানা, ইস্তানবুল, কনস্টান্টিনোপল। সুরিনাম, তার আগের নাম ছিল ডাচ গায়ানা। জিম্বাবুয়ের দক্ষিণ রোডেশিয়া এবং জাম্বিয়া হচ্ছে উত্তর রোডেশিয়া। একদম দেখো, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে দক্ষিণে অবস্থান করছে তাই দক্ষিণ রোডেশিয়া, জাম্বিয়া উত্তরে অবস্থান করছে তাই উত্তর রোডেশিয়া। জাপানের নিপ্পন, এই যে নিপো ব্যাটারি পাওয়া যায় না, জাপানের কোম্পানি। ঘানা, গোল্ড কোস্ট, মালয়েশিয়া, মালয়, শ্রীলঙ্কা, সিংহল, পালালিত নুনাথ, গ্রিনল্যান্ড, এটা প্রচুর পরীক্ষায় আসে। অ্যাঙ্গোলা আমাদের পশ্চিম আফ্রিকা। আচ্ছা, ভিয়েতনাম, ইন্দোচীন, যা ফ্রান্স ইন্দোচীন বা আনাম বলা হতো। স্লোভাকিয়া, চেকিস্লোভা, থাইল্যান্ডের সিয়াম, নেদারল্যান্ডের হল্যান্ড নাম ছিল, ফ্রান্সের গল, ইন্দোনেশিয়ার ডাচ, ইস্ট ইন্ডিজ, কম্বোডিয়ার কাম্পুচিয়া, ভারতবর্ষের আগের নাম ছিল জম্বুদ্বীপ। চেক রিপাবলিক
আর নেই। আজকের ক্লাস এখানে শেষ করলাম, আবার দেখা হবে সামনের রবিবার।